মিস্টার লিমিনহো হানসুইকে উদ্দেশ্য করে বলেন, জিনের না হয় কারণ আছে তাই ও এমনটা করলো, কিন্তু তুমি কেন আমাকে ধোকা দিলে হানসুই? হানসুইর চোখে মুখে ঘৃণা স্পষ্ট বোঝা যায়। এক দলা থুতু ছুঁড়ে মারে লিমিনহুর মুখে, ঘৃণার দৃষ্টিতে বলে, আমার ছেলেকে খুন করে তুমি কিভাবে ভাবো যে আমি তোমার হয়ে থাকবো? আরে তুমি কি ভাবো আমি কিছুই জানি না? আসলে আমি আগে থেকেই জানি যে তুমি আমার কাইকে খুন করেছো। এই দেশে তোমাকে এই জন্যই আনা হয়েছে যাতে তোমাকে আমরা শেষ করে দিতে পারি। পাগল হয়ে গেছো তুমি? আমি কেন আমার ছেলেকে খুন করব? আমি তো শুধু ওকে চ্যালেঞ্জ করেছিলাম আর লোক দিয়ে ওর কাছে থাকা সকল প্রমাণ সরিয়ে রাখি এবং আমাদের ছেলেকে এই ভি আর জাংকুক খুন করে। ভি হয়তো তোমার ছেলেকে খুন করত, কিন্তু আমার আর্তনাদ দেখে ভি কাইকে ছেড়ে দেয়। সেদিন ভি যখন কায়ের বুকে গুলি করে তার আগের কাহিনী কিছুই জানো না তুমি। জাংকুক আমাকে ভির নাম্বার দিয়ে বলে ওকে যেন আমি রিকোয়েস্ট করি। তাজকে যখন ওই জিন অ্যাসাইলেম থেকে পালাতে হেল্প করে তখন জাংকুক ব্যস্ত হয়ে পড়ে তাজকে নিয়ে। কাকে কিভাবে বাঁচাবে ভাবতেই ও আমাকে কল করে সব বলে। এই মায়ের আর্তনাদ ভি কখনোই ফেলতে পারবে না। আমিও জাংকুকের কথাই তখন ভিকে কল দিই আর অনুরোধ করি। এক মা পাগল ভি কায়ের বুকের ঠিক 2 ইঞ্চি উপরে টার্গেট করে গুলি করে। কায়ের চারিপাশে কায়ের লোক থাকায় ভি এটা শিওর ছিল যে কাইকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। আসলে গুলিটা একটু উঁচুতে করাই কাই মারা যাবে না, কিন্তু আহত হবে। জাংকুকের কথা মতো আমি কাইকে পরে আমার কাছে আনি। ওকে আড়ালে বুঝিয়ে বলেও ও ঠিক হয়ে যায়। দূরত্ব বাড়িয়ে সুখে থাকতে দেয় ভিকে। ওর মন অনুতপ্ত হয়। ভির মুখে হাসি দেখতে আমার ছেলে ভিকে রেখে আমাদের সাথেই থাকতে চাই, কিন্তু তুমি আর ওই মহিলা জেনি তা হতে দাওনি। তোমরা ওকে ডাক্তার দেখিয়ে ড্রাগস দিতে। আমার ছেলের মাথায় ধীরে ধীরে যন্ত্রণা বেড়ে যায়। সেখানে আগুন ঢেলে জ্বালা বাড়িয়ে দেওয়া হয় ওর বুকে। ছেলে আমার দিক বেদিক হারিয়ে ভিকে চাইতে থাকে। ওর কাছে তখন একমাত্রই ওষুধ ভি, তাই বাধ্য হয়ে ও এখানে আসে। আর কিছু বলতে যাবে তার আগেই লিমিনহো বলে, আমি এটা করলেও খুন তো ভি আর জাংকুকের ইচ্ছাতেই হয়। হালকা হাসলো হানসুই, তারপর জাংকুকের দিকে তাকিয়ে বলে, জাংকুক আমার হীরের টুকরো ছেলে। ও ওর ভাইয়ের দায়িত্ব ঠিকভাবে পালন করেছে, না হলে সেদিন আমাকে বলতো না ভিকে কল দিয়ে রিকোয়েস্ট করতে। সে যাই হোক, কাই যেদিন নিজেকে শেষ করে ওখানে তো কায়ের কপালে 2টো গুলি না 3টে গুলি পাওয়া যায়। 2টা ওর নিজে করে নিজের মাথায়, আর একটা দূর থেকে তোমার লোক করে। এটা আমাকে তোমার লোকই বলেছে। কিভাবে জানলাম জানো? লিমিনহো একটু অবাক হলো, বলে ওঠে, তুমি কিভাবে জানলে? কারণ জাংকুক একটি গাছের আড়ালে মিথ্যে মিথ্যে সিরিয়াল কিলার রেখে দেয়, যে আসলে কাইকে মারতে না, ওই দিন কায়ের খুন করার নাটক করে, যাতে যাতে তুমি আর জেনি মনে করো জাংকুক ওর ভাইকে খুন করতে চায় আর ভিকে ভুল বুঝবে। কিন্তু জাংকুক ওটা না করে তোমার দেখিয়ে কাইকে আঘাত করতে চেয়েছিল। ভি নিজেও তো তখন কাইকে গুলি করেনি, বরং কাইকে বোঝাতে থাকে যে ভি তার মন্ত্রী মশাইকে পেতে ব্যাকুল। সে ভি কেন কাইকে ওই সময় খুন করেনি এটা তো তুমি তোমার মাথায় আনোনি। আসলে ছেলেকে খুন করে ভাগ্নের থেকে বউকে আলাদা করার কাজে ব্যস্ত ছিলেন। ওই দিন ভি কাইকে ইচ্ছা করে আঘাত দেওয়ার কথা বলে, কারণ কায়ের মন মস্তিষ্ক ঠিক করতে হলে ওকে ওর মতো করে আবার রোগী বানিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে, যেটা সুস্থ কাইকে আমরা হাজার চাইলেও নিয়ে যেতে পারতাম না। আর ভি সে তো কখনোই মিথ্যা অভিনয় করে না, কারণ ওর মন মস্তিষ্ক শুধু জাংকুক। আমাদের কাছে অপশন না থাকায় আমি আর জাংকুক এই প্ল্যান করি, কিন্তু কাই নিজেকে শ্যুট করার আগে তোমার লোক কাইকে শ্যুট করে দেয়। এটা জাংকুকের ওই হিডেন কিলার দেখে নেয়, সে ছবি তুলে রাখে এই সব কিছু। লিমিনহো এবার জোরে মাটিতে লাথি মেরে বলে, যদি তাই হতো তাহলে ওই লোকের হাতের টাকা দিয়ে জাংকুক গাড়িতে উঠে এগুলো কেন বললো ওই অ্যাসিস্ট্যান্টকে? জাংকুক এবার এগিয়ে এসে লিমিনহোর সামনে দাঁড়ায়, কপালে স্লাইড করতে করতে বলে, আমার গাড়িতে, আমার অফিসে, ইনফ্যাক্ট আমার বেডরুমে যে হিডেন ক্যামেরা রেখেছো এটা কি ভুলে গেছো? উপস, তুমি তো ভুলবে না। ওটা আসলে তোমরা ভেবেছো আমরা জানি না, কিন্তু কি বলো তো, তোমার
তোমাদের একটু সন্দেহ করা উচিত ছিল যে জাঙ্কুক তার বউকে কাছে না পেলে জোর করে বউয়ের ভালোবাসা আদায় করে। সে কিন্তু এই কয়েকদিন বউ ছাড়া নিজেকে সংযত রেখেছে। বারবার বলতাম বেচারা আমি বউ ছাড়া শূন্যতায় ভুগছি, কিন্তু বোকা মামা আমার বুঝলই না স্বামী স্ত্রী দূরে মানে কিছু তো একটা চলছে। তোমাকে আর ওই জেনিকে দেখানোর জন্যই তো আমরা বর বউ এভাবে চুপ করে থাকি। বুড়ো কুসকে জেনি বলে, মানে তোমার আর ওই মেয়েটার মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়নি? দুষ্ট হেসে জাঙ্কুক বলে, আরে আমরা বর বউ তো এই কয়দিন প্রেম প্রেম না খেলে শত্রু শত্রু খেলছিলাম। তবে তোমাদের শেষ করে আমি আবার আমার বউকে নিয়ে প্রেমের সাগরে ডুব দিব। রক্ত চক্ষু করে ভি বলে, শ্যাট আপ মন্ত্রীমশাই, লাগামহীন হয়ে গেছেন আপনি। বাচ্চাদের মতো কাঁদো কাঁদো মুখ করে জাঙ্কুক বলে, এমনি আছি ঝামেলায়, তার উপর পাইনি বউকে কাছে। লাগামহীন আমি হব না তো কি ওই ইমরান হাশমির হবে? বেটা সিনেমার মধ্যে নায়িকাদের কত কিছু করে, বাস্তবে তো আলাদা বউ আছে। সেখানে আমি আমার বৈধ বউকে কাছে না পেয়ে ভিটামিন বউয়ের অভাবে শুকিয়ে যাচ্ছি। শোনো মায়াবতী, এদের কাজ শেষ করে আমাকে আবার তোমার ভালোবাসায় নাদুস নদুস করে দিবে। জাঙ্কুকের লাগামহীন কথার মাঝে চিল্লিয়ে ওঠে লিমিনহো, বলেন, হচ্ছেটা কি? তোমাদের প্রেমলীলা চলছে না এখানে? ব্যঙ্গ করে জাঙ্কুক বলে, আরে মামা, মরার আগে ভাগ্নের প্রেম দেখে যাও। লাগামহীন মন্ত্রীমশাই। জাঙ্কুক ভিকে ফ্লাইং কিস দেখিয়ে দেয়, তারপর জিনের কাছে এসে বলে, নিজের কলিজের টুকরোকে কাছে নিবে না মা, যার জন্য তুমি এতগুলো বছর অপেক্ষা করেছ? জিন এবার পিছনে ঘুরে তাকালো জিওপের সাথে থাকা যুবকটির দিকে, দুই হাত মেলে বলে, মায়ের কোলে আসবি না বাবা? এই অসহায় মা যে তোর জন্য অনেক ধৈর্য ধরেছিল। সাথে সাথে যুবকটি এসে জড়িয়ে ধরে জিনকে। জিনের যেন আজ মুক্ত লাগতে থাকে, সে তার ছেলেকে পেয়েছে। চোখ বন্ধ করে বলে, মানিক আমার বাবাটা। তারপর চোখ মেলে দেখতে থাকে কুকিকে। আশ্রমের ভেতর থেকে বেরিয়ে আসে আরএম সর্দার। আরএম সর্দারের সাথে হুইল চেয়ারে আছে সবিন সর্দার। সবিন সর্দারের চোখে মুখে ক্ষিপ্ততা। জেনের দিকে তাকিয়ে বলে, তোর মতো নষ্ট মেয়েকে আমি আমার বাড়ির বউ করে পাপ করেছি, যার ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। তার ছেলের সাথে ভি বলে, এখনো আরো একটা ঝটকা বাকি আছে মিস্টার সবিন সর্দার, কর্মের ফল তো এখনো পাওয়া বাকি। আমার আসল উদ্দেশ্য তো আপনার জীবনকে পুড়িয়ে ছারখার করে দেওয়া। নিজের মেয়ের মুখে বাবা ডাক না শুনে, নাম ধরে শুনে কেন যেন বুকটা মোচড় দিয়ে উঠল সবিন সর্দারের। আহত দৃষ্টিতে ভিকে দেখে বলে, একবার বাবা বলে ডাকা যায় না তেমা? সবিন সর্দারের চোখে চোখ রেখে আছে ভি, যেন আজ সবকিছু হিসাব মিটবে। হ্যাঁ, ভিতর থেকে এই সব কিছু শুনেছে আর দেখেছে সবিন সর্দার, তাই তো তার কাছে ভির আসল পরিচয় ক্লিয়ার। কিন্তু এতে ভির আসে যায় না। ভি তো এটাই চেয়েছে, তার সন্তান দ্বারা অবহেলিত হয়ে ভির শূন্যতা অনুভব করবে। আজ ভির ইচ্ছা পূরণ হয়েছে। ভি বলে ওঠে, আপনার মতো নোংরা মন মানসিকতার লোভী ব্যক্তিকে কখনো বাবা বলে স্বীকৃতি দেওয়া যায় না। অন্তত সেই সন্তান তো পারবেই না যে তার মাকে নিয়ে অনেক কিছুর সম্মুখীন হয়েছে। ভীর অস্তিত্ব ভীর মা, ভীর বাবার কোনো দরকার হয় না। উপস্থিত সবাই তাকিয়ে দেখছে এক মেয়ের দৃষ্টিতে তার বাবার জন্য ভরা ঘৃণা। সুজি যেন অবাক হয়ে যায় যে ভি তার বাবার প্রথম সন্তান। ভীর পাশে এসে জাঙ্কুক বলে ওঠে, আমার মায়াবতীর ইচ্ছা তাহলে পূরণ হলো। আরএম সর্দার এসে জিন ও কুকির পাশে দাঁড়ায়। কুকির মাথায় হাত রেখে বলে, আমাকে কেন বলনি তোমার একটি ছেলে আছে? তাকে আটকে রাখা হয়েছিল, অন্তত আমি তোমাকে সাহায্য করতাম। চোখের পানি মুছে লিমিনহো আর জেনির দিকে তাকায় জিন। লিমিনহো আর জেনি ক্ষিপ্ত হয়ে আছে। তারা এই সুযোগ খুঁজতে থাকে কিভাবে এদের সব কটাকে একসাথে শেষ করা যায়। জিন ওদেরকে দেখে বলেন, কুকির বাবার নামজন তো কৃষি বৈজ্ঞানিক ছিল, সাথে সোকজিনও। সোকজিন মারা যাওয়ার পর ভুল বললাম, ওকে খুন করে লিমিনহো আর জেনি, কিন্তু তখন আমি জানতাম না। তো তখন আমার কাছে লিমিনহো আসে, আমাকে মিথ্যা কিছু ছবি দেখিয়ে বলে নামজুন আর সোকজিন একজন আরেকজনের সাথে প্রেমের সম্পর্কে জড়িত ছিল। আমিও বোকার মতো নামজুন আর সোকজিনের একত্রে কাজ করে যাওয়াটাকে নোংরা সম্পর্ক ভাবি।
কারণ সোকজিন আর নামজুন তো তখন ব্যস্ত থাকতো ভালো একটা ফর্মুলা তৈরি করতে। ওদের ওই ব্যস্ততা আমাকে সময় না দেওয়ার সাথে ওই ছবি দেখে আমি উস্কে যাই। রাগে দুঃখে ডিভোর্স দিই নামজুনকে। ডিভোর্সের কিছুদিন পর কুকি আসে আমার গর্ভে। আমার মনে হয় আমাদের তো তাহলে ডিভোর্স কার্যকর না। আমি ওর সাথে কথা বলতে চাই। ঠিক সেদিন আমি ওর কাছে যেতেই দেখতে পাই আমার নামজুনকে নির্মমভাবে খুন করেছে লিমিনহু। আমি ওখানে চিৎকার করে ওদেরকে আটকাতে যাই, কিন্তু পারি না। আমাকে আটকে রাখে জেনি। তারপর কয়েক মাস আমাকে ধরে রাখে গোপন এক বাড়িতে। আমার কুকির জন্মের পর ওরা কুকিকে নিয়ে যায় আর বারবার আমাকে থ্রেট করতে থাকে। আমার কুকির ক্ষতি হলে আমি যে শেষ হয়ে যেতাম, সেই ভয়তে আমি ওদের কথা মতো কাজ করি, কিন্তু আমি কারো ক্ষতি করি না। একদিন আমি এটাও জানতে পারি সোকজিনকে এরা খুন করেছে, আর পাসওয়ার্ড কি এরা জানার চেষ্টা করছে। তখন ওরা টার্গেট করে সর্দার পরিবার। লিমিনহু আমাদের বাবাকে বুঝিয়ে এই পরিবারে বিয়ে দেয়। আমি আড়ালে অনেক চেষ্টা করি সত্যিটা সবাইকে জানিয়ে দিতে, কিন্তু আমি কুকির ভয়তে চুপ থাকতাম। তুমিও আমার সাথে তেমন কথা বলতে না, আমাকে এড়িয়ে চলতে। জাংকুককে অবহেলা করতে চাইতাম না, কিন্তু আমার মন যে ছোট্ট কুকিকে খুঁজতো। তারপর জাংকুক চলে যায় লন্ডন লিমিনহুর কাছে। এটাও ওর প্ল্যান ছিল। এর ভিতরে একদিন সুযোগ বুঝে আমাদের বাবাকে, মানে জাংকুকের দাদুকে আমি সত্যিটা জানিয়ে দিই, খুবই সতর্কতার সাথে। বাবা যদি লিমিনহুকে সঠিক পথে আনে তাহলে অন্তত লিমিনহু ঠিক হয়ে যাবে, কিন্তু না, ওর তো শুধু টাকা পয়সা নাম যশ এগুলোই লাগবে। বাংলাদেশ তো দখল করতেই চাই নিজ খ্যাতির জন্য লন্ডনকে নিজের টার্গেট করে রাখে। লন্ডনে এই ফর্মুলা বিক্রি করলে ও পাবে কোটি টাকা, আর লন্ডন সরকার থেকে ওকে আলাদা সুনাম দেওয়া হবে যাতে ওর পাওয়ার দ্বিগুণ হতে পারে। তাই বাবাদের খুন করে দেয় ও, কিন্তু বাবাদের খুন করলেও ওই ফর্মুলা পায় না, কারণ ওটা বাবা লকারের পাসওয়ার্ড দিয়ে রাখে। তাই জেনি প্ল্যান করে বিয়ে হয়ে আসে ছোট ভাইয়ের, মানে সবিন সর্দারের কাছে। জিন বুঝে যায় এই বাড়িতে আসার একমাত্র চাবিকাঠি হলো ছোট ভাই। ছোট ভাইকে নিয়ে পার্টিতে ও বিভিন্ন জায়গায় যেয়ে নেশা করতো ওরা। তারপর জেনি প্রেগনেন্ট হয়। ছোট ভাইয়ের তখন ওর প্রতি আর ইন্টারেস্ট থাকে না। আমিও এবার খুব শান্তি পাই যে ও এই বাড়িতে আসতে পারবে না, কিন্তু ছোট ভাই ওকে শর্ত দেয় ছেলের সন্তান হলে ওকে বউয়ের মর্যাদা দিবে। তাই করা হলো। যখন ইওনোর মুখ দেখলো ছোট ভাই, কোনো কিছু না ভেবে খুশিতে আগে জেনিকে সর্দার বাড়িতে আনে। তারপর ইয়নজুন আপাকে তাড়িয়ে নিজের জায়গা করে নেয়। আর আমি কিছু বলতে যাব তার উপায় থাকে না। আমাকে প্রতি পদে কুকির জন্য ভয় দেখিয়ে দেয়। আমার কুকি যে ওদের দখলে ছিল। ভিডিও কলে কুকিকে দেখালেও ওর চারপাশে গুলি ধরে রাখা থাকতো। অনেক কষ্ট করে হলেও আমি চুপ করে থাকতাম। জেনি এখানে এসেও তেমন কিছু উন্নত করতে পারে না, কারণ পাসওয়ার্ড কেউ বলতে পারে না। কিন্তু একদিন ইয়নজুন আসে ওই সিক্রেট রুমে। আমিও ওকে আগেই দেখি। জানতে পারি বাবা মারা যাওয়ার আগে জাংকুককে কল দেয়। ওই সময় কানেক্ট পাই না, তাই ইয়নজুন আপাকে কল দিয়ে জানাই। আপার সাথে ভিও ছিল, তাই ভিও জানে পাসওয়ার্ড। এগুলো আপা যখন আমাকে বলে তখন আড়াল থেকে জেনি শুনে নেয়। তাই তো সেদিন আপাকে ওই জেনি আঘাত করে। বাকি কিছু আমি জানি না, শুধু জেনির থেকে শুনেছিলাম আপা মারা যায়। এদের এই অত্যাচারের সাথে ভির রক্তিম ব্যবহার সহ্য করতে না পারে যখন আমি নিজেকে শেষ করতে যাব, ভি আমাকে আটকিয়ে দেয়। হাত থেকে বিষের বোতল ফেলে দিয়ে আমাকে শিখিয়ে দেয় কিভাবে অন্যায়ের প্রতি লড়ব। আর ভি আর জাংকুকের বিষয়ে গোপন তথ্য দেয়। এটা জানার জন্যই আমরা এই নাটকটা চালাতে থাকি। এদিকে আড়ালে থাকা শত্রুর খোঁজ, আরেকদিকে আমার কুকির উদ্ধার চলতে থাকে। তাই তো এদেরকে দমন না করে বাঁচিয়ে রেখেছে ভি। আমার আর্তনাদ মেয়েটা শুনেছে। আমার কুকিকে আমার কোলে ফিরিয়ে এনেছে এই মেয়েটা। নিজের মায়ের খুনের প্রতিশোধ নিবে সে। কথাগুলো বলেই ভিকে জড়িয়ে ধরে জিন। জাংকুক এসে ওদের সাথে যুক্ত হয়। এতক্ষণ মায়ের অসহায়ত্বের কথাগুলো শুনে কান্না করে দেয় আয়ু। দৌড়ে এসে জড়িয়ে ধরে জিনকে, বলে, আই এম সরি মা, আমি তোমাকে ওই সময় ভুল বুঝেছি। আমি তো জানি না এত কিছু, কি করব বলো? জিমিনের ছোট বাবুর কথা ভেবে আমি ভয় পাই। জিন এবার আয়ুকে জড়িয়ে ধরে বলে, বোকা মেয়ে আমার,
তোর মন যে নরম, একদম ভীতু হয়ে পড়েছিস। একদম তোমার মতো হয়েছে আমার বোনগুলো, ভাইটাও কম না। কিছু একটা ভেবে লিমিনহু বলে, তাহলে তোকে ওই দিন খুন করতে চাই কেন? জিন একবার লিমিনহুকে দেখে নেয়, তারপর বলে, যাতে করে তুমি আমাকে দিয়ে আর কোনো অন্যায় কাজ না করাও। আর ভি আমাকে ওই দিন আঘাত করেনি, বরং ওর নাটক করেছিল। ভুলে গেলে? ও কিন্তু আমাকে আঘাত করার আগে লাইট অফ করে দেয়। হিডেন ক্যামেরাতে আবছা আলোয় তুমি আমাকে আঘাত করা দেখবে আর আমার আর্তনাদ শুনবে। তারপর কারিনাকে দিয়ে ইচ্ছা করে রাস্তায় নামায়। তুমি আমাকে ওর সাথে রাস্তায় ধরবে আর মনে করবে ও আমাকে কবর দিতে যাচ্ছে। এটাই তো প্ল্যান করে রাখে আমাদের অফিসার, আই মিন ক্রিমিনাল অফিসার। আমরাও তাই মেনে নিই, কারণ সেই তো তোমাদের শাস্তি দিবে। ক্রিমিনাল অফিসার? এবার জিনকে থামিয়ে দিয়ে বলে, আহ শাশুমা, সব বলে দিলে টুইস্ট থাকবে কি করে? একটু অপেক্ষা করো, সে আসবে। মাথা নাড়িয়ে সম্মতি দিল জিন। এদের কথার মাঝেই হাত তালির শব্দ আসে। সবাই মিলে পিছনে ঘুরে দেখে জেনি রহস্যের হাসি দিয়ে হাত তালি দিচ্ছে। লিমিনহো নিজেও বুঝে উঠতে পারে না জেনি কেন এমন করছে। জেনির কাছে এসে রাগ দেখে বলে, মাথা কি গেছে তোমার? এদের শেষ করার উপায় না পেয়ে কি এমন পাগল হয়ে গেছো? শয়তানি হাসি দিয়ে জেনি বলে, ভালো করে দেখো লিমিনহো, এখানে ফুল ফ্যামিলি থাকলেও একজন মিসিং। সবাই তাকালো এদিক ওদিক। সুজি এসে বলে, হ্যাঁ লিসা কোথায়? ও তো কাল আসার কথা ছিল। ভয় পেয়ে যায় আয়ু, বলে ওঠে, কি বলছো আপু? লিসা তো বেড়াতে গেছে, ও আসার আগে তো আমাদের জানাবে। আমাকে জানিয়েছিল, কারণ আমি রাগ করেছিলাম আমার বিয়েতে আসেনি তাই। আমি তো আর এত কাহিনী জানতাম না, তাই ওকে আসতে বলি। জেনি এবার বিজয়ের হাসি দিয়ে বলে, বেচারি ভি কি সুন্দর প্ল্যান করে লিসাকে নিজের কাছে রেখেছিল। ভেবেছিল লিসার ব্যাপারটা আমরা বিশ্বাস করব, কিন্তু ভির কিছু ইচ্ছা যে আমিও জানি। ভি তো কখনো নিরাপদ ব্যক্তি ক্ষতি করে না, তাই তো আমি লিসাকে আমার কবজায় রেখেছি। ভাগ্যিস ওটাও আমার প্ল্যানের এক অংশ ছিল। লিসা এখন আমার ছেলের কবজায়। হুইল চেয়ার সহ এগিয়ে আসতে নেয় সবিন সর্দার, কিন্তু পেরে ওঠে না। রাগ দেখিয়ে বলে, ছেলেকে নিজের মতো নষ্ট বানিয়ে রেখেছ। একটা নিরাপদ মেয়ের জীবনটা নষ্ট করো না জেনি। আসলে সরি বেবি, আমি তো আমার বোনকেও শেষ করেছি শুধুমাত্র এই রাজত্ব পেতে। তাহলে কেন অন্যের মেয়েকে আমি ছেড়ে দিব? আমার স্বার্থ সিদ্ধির জন্য আমি সবাইকে শেষ করে দিতে পারি। আমার অকেজো ছেলেটার কোনো কাজ ঠিকভাবে করতে না পারলেও শুধু ওই লিসাকে নিজের কবজায় রেখেছে। খুশিতে খুশিতে জেনির কাছে এসে লিমিনহো বলে, আরে বাহ জেনি, আমার পার্টনার দেখছি খুব চালাক। নিজের প্রশংসা শুনে জেনি বলে, আসলে ইয়োনোটা কোনো কাজের না। আমি তো কতভাবে সানা আর ইয়োনোকে এটাই শিখিয়ে দিই, কিন্তু কেউ কিছুই করতে পারে না। তাই তো ওকে দিয়ে সোজা কিডন্যাপ করে রেখেছি, আর ফর্মুলা হাতে পাবো, তারপর ওদের শেষ করে দিব। ইয়োনো অবশ্য ভাবছে আমি ফর্মুলা পেয়ে গেলে লিসার সাথে ওর বিয়ে দেব। বোকা ছেলে কোথাকার। সবিন সর্দারের মতো হয়েছে, মেয়েবাজি করে আর কর্মে ঢ্যাঁড়স। ভয়তে কান্না করে দেয় আয়ু আর বেসুজি, কিন্তু আশেপাশের আবহাওয়া পরিবর্তন দেখে অবাক হয়ে যায়। একসাথে হেসে ওঠে ভি, জাংকুক, আরএম সর্দার, জিন আর সুজি। এদের হাসি দেখে যেন জেনি আর লিমিনহুর মনে হতে থাকে কোনো সার্কাস চলছে। ভি এবার পিছনে ইশারা করে বলে, একবার পিছনে তাকিয়ে দেখুন, কাহিনী তো এবার শুরু। বলেই চোখ টিপ দেয় ভি। জোরে বাইকের শব্দ কানে আসতেই পিছনে ঘুরে দাঁড়ায় জেনি আর লিমিনহু। একসাথে দুটো বাইক আসছে। দুজন ব্যক্তি মাথায় হেলমেট আর একজনের পিছনে একটি মেয়ে পিঠের অংশ দেখা যায়। ব্যক্তি দুজন বাইক নিয়ে জেনির সামনে এসে হেলমেট খোলে। একটা বাইকে জংসুক, যার পরনে অ্যাপ্রন, আর পাশের বাইকে ইয়োনো, যার গেটআপ পুরোই ভিন্ন, আর পিছনে আছে ইয়োজাং। বাইক থেকে নামতেই ইয়োনোর পোশাক দেখে অবাক হয়ে গেল জেনি আর সবিন সর্দার। জেনির সামনে একটি আইডি ধরে রাখে ইয়োনো, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যার নিচে পরিচয়পত্র লেখা, যেখানে স্পষ্ট দেখা যায় নামের জায়গায় লেখা সাইয়োনো। কার্ড নিজের পকেটে রেখে ইয়োনো বলে, সিআইডি অফিসার সাইয়োনো ইজ হিয়ার।
নাও ইয়োর গেম ইজ ওভার মিসেস জেনি।